আচ্ছা, এই ফর্মুলাগুলো আর্থের জন্য না, শুধু আর্থের জন্য না, যে কোনো প্ল্যানেটের জন্য আমরা ফর্মুলাগুলা, আমরা যে পোটেনশিয়ালের জন্য আর ইসের জন্য কি বলে ইন্টেন্সিটির জন্য ফর্মুলা এই মাত্রগুলো দেখলাম। এই ফর্মুলাগুলো হচ্ছে গিয়ে যে কোনো আমরা প্ল্যানেটের জন্য ইউজ করতে পারবো। ঠিক আছে, আমরা হচ্ছে আর্থকে জাস্ট আর্থের ম্যাথ আমাদের মুখস্থ আছে বলে আমরা আর্থের ম্যাথকে আমরা বেসিক ধরে কাজ করেছি। বাট এটা যে কোনো প্ল্যানেটের জন্য পোটেনশিয়াল তুমি একইভাবে ক্যালকুলেশন করতে পারবা। একইভাবে তুমি হচ্ছে গিয়ে ইয়েগুলা ক্যালকুলেশন করতে পারবা, কি বলে পোটেনশিয়াল বলো, ইন্টেন্সিটি বলো, যাই বলো না কেন সবগুলো একই সাথে ক্যালকুলেশন করতে পারবো। আর তোমাদের বইতে দেখবা যে পোটেনশিয়ালের জন্য শেল থিওরামে অনেক কিছু আছে, যে শেলের একটা পোটেনশিয়াল শেলের বাইরে কিরকম, শেলের সারফেসে কিরকম বা ভিতরে কিরকম, এইগুলা তোমার এক্সামে খুব একটা আসে না। তবে একটা জিনিস মনে রাখবা, আমাদের জন্য যে এর যে ভ্যালুটা পোটেনশিয়াল, এটা হচ্ছে গিয়ে আমরা ডিভি বাই ডি আর করলে ইটা ব্যাক করে। ঠিক আছে, এর রেজাল্টটা ব্যাক করে, কিভাবে ব্যাক করে আমরা একটু দেখে আসি। ঠিক আছে, এইটা প্রুফ, এটা হচ্ছে গিয়ে আসে। ঠিক আছে, হাউ, এটা আমরা একটু দেখে আসি। উই নো ভি ইকুয়ালস কত মাইনাস, স্যার, হ্যাঁ বলো, এখানে ডিভি বাই ডিআর মানে কোত্থেকে আসছে সেটা আমি দেখি। মানে পোটেনশিয়ালকে ডিস্টেন্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে, নেগেটিভ ডিফারেন্সিয়েশন করলে ইয়েটা ব্যাক করে, ইন্টেন্সিটিটা চলে আসে। কিভাবে আসে আমরা সেটা প্রুফটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, হাউ। তো আমরা তো জানি, পরে আসছি ভি ইকুয়ালস কত মাইনাস জি এম ডিভাইডেড বাই আর, এটা পরে এসেছি না? সো নাও আমরা যদি এখন এটাকে ডিফারেন্সিয়েশন করি, ডিভি বাই ডি আর, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে বলতো, ডি আর, এটা হবে ডিডি আর, আর ভি এর বদলে আমি লিখতে পারবো কত, ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই কত স্মল আর, রাইট? নেক্সট লাইনে গিয়ে এই জি আর এম বাইরে চলে আসবে, মাইনাস জি অ্যান্ড এম টাকে বাইরে নিয়ে এসে চলে চলে আসলাম। আর এখানে কত হবে, ডি আর, এখানে আর এর পাওয়ার হবে কত, -1, এখানে মাইনাস আর টু দি পাওয়ার -1। এটাকে আমরা কি করব, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি ছিল বলো দেখি, যে ডিডি এক্স অফ এক্স এক্স টু দি পাওয়ার এন, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এন এক্স টু দি পাওয়ার n-1। এক্স এর যে পাওয়ার থাকবে এটা আগে চলে আসবে, আর এক্স এর পাওয়ার 1 ছিল, 1 থেকে যা থাকবে তার থেকে আরো এক লেস হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, মাইনাস জি এম তো আগে থেকে ছিল, আর টু দি পাওয়ার -1 কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস আর হবে, আর এটা কত হবে, -2 হবে, রাইট? এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল, এটা কি হয়ে যাবে বলতো, জি এম ডিভাইডেড বাই কত আর স্কয়ার। তোমাদের খাতা চেক করে দেখো তো, এটাই কি ই এর ভ্যালু না, রাইট? জি বুঝতে স্যার। পেরেছো, এটাই হচ্ছে কি ই এর ভ্যালু। সো তুমি যদি এখানে ভি এর পোটেনশিয়ালটা তুমি পজিটিভ, নেগেটিভটাকে ডাইরেক্ট ইউজ করেছি, আমরা নেগেটিভটাকে ইউজ করলেও একই রকমই আসবে। ওকে, কেউ মনে করো, এ ভাই আজানটা শেষ হোক আবার কথা বলি, ঠিক আছে?
ওকে, সো এই হচ্ছে কি আমাদের যেটা আমরা কাজ করতে পারলাম। সো বুঝতে পেরেছো এটা? স্যার আমি না ক্যালকুলেশনটা বুঝিনি কোন পাশে বুঝো নাই? একটু। স্যার লাস্টের দুইটা লাইন বুঝিনি। এটা এখানে হ্যাঁ আর হ্যাঁ কি 1/r না, তো 1/r কে ইনভার্স করলে কত হবে? r টু দি মাইনাস r। 1/r কে 1/r এটাকে নিলে কত হবে? হ্যাঁ r টু দি মাইনাস r। আরে তো r টু দি পাওয়ার -1 মানে এখানে কত আছে? x এর পাওয়ার কত আছে? -1 আছে। এখানে x কি কি আসবে বলো? এখানে x টু দি পাওয়ার n ডিফারেন্সিয়েট করলে কত হয়? এটা হয় না? তাহলে খেয়াল করে দেখো, এখানে dr r টু দি পাওয়ার -1 আছে। এখানে r এর পাওয়ার n এর বদলে কি আছে? -1 আছে। তো n টা আগে আসছে, এখানে -1 আসবে। আর এখানে r এর পাওয়ার কত হবে? n এর বদলে -1 ইকুয়াল টু কত? -r/2। তো এখানে জিএমটা বের হয়ে গেল কেন? gm টা তো কনস্ট্যান্ট না, তুমি এখানে ডিফারেন্সিয়েশন করছো ও r এর আচ্ছা। রেসপেক্টে না। এখানে ক্যাপিটাল জি আর এম তো কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে, ওটা তো বের হয়ে যাবেই। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমাদের এই ক্যালকুলেশনটা আমরা দেখলাম। এটা মনে রাখবা, এটা এমসিকিউ তে মাঝে মাঝে আসে। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা দেখি স্কেপ ভেলোসিটি নিয়ে আমরা ম্যাথমেটিক্স, একটু কিছু ম্যাথমেটিক্স গুলো ট্রাই করি। স্কেপ ভেলোসিটি পড়বো আজকে আমরা। স্কেপ ভেলোসিটি জিনিসটা কি বলতে পারবা কেউ? হোয়াট ইজ স্কেপ ভেলোসিটি? পারবো বলতে? স্কেপ ভেলোসিটি হচ্ছে, খেয়াল করে দেখো, তুমি এই পেন, এই যে মার্কারটা আছে, এটাকে আমি উপরে থ্রো করি, এটা কি হবে? একসময় উপরে যাবে, গিয়ে আবার কি করবে? ফিরে আসবে। আমি যদি এটাকে আরো স্পিডে থ্রো করি, সেটা আরো উপরে যাবে। যত স্পিডে এটাকে থ্রো করবো তত বেশি আপ উপরে যাবে এবং ফিরে আসবে। একটা সময় আসবে যে এটাকে এমন একটা স্পিডে থ্রো করলে এই মার্কারটা আর আর্থে ফিরে আসবে না। এটা হচ্ছে আর্থের যে অ্যাট্রাকশন, এটা কাটিয়ে বাইরে চলে যাবে। এখন কোন একটা অবজেক্টকে যেই ভেলোসিটিতে থ্রো করলে এটা হচ্ছে আর্থের যে ফোর্স বা আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হচ্ছে ওভারকাম করে বাইরে চলে যায়, আর্থ গ্র্যাভিটির বাইরে চলে যায়। ওই মানে স্কেপ হয়ে যায় আর্থের ফিল্ড থেকে, সেই স্কেপ হয়ে যায়। সেই ওই ভেলোসিটিটাই হচ্ছে কি স্কেপ ভেলোসিটি। সবচেয়ে মিনিমাম যে ভেলোসিটিতে থ্রো করলে কোন একটা অবজেক্ট আর্থের যে ফিল্ড আছে, ফিল্ডের বাইরে চলে যাবে, ওই ভেলোসিটিটাকে বলা হচ্ছে গিয়ে কি ভেলোসিটি? স্কেপ ভেলোসিটি। ঠিক আছে, এখন আমরা সেই স্কেপ ভেলোসিটিটা কি সেটা নিয়ে একটু পড়া ট্রাই করব বা দেখার ট্রাই করব। আচ্ছা, কিরকম হবে? যেমন এইখানে আমাদের আর্থ আছে, ঠিক আছে, আমরা আর্থেরটা বের করব। আর্থেরটা ক্যালকুলেশন হলে বাকি অন্যান্য প্ল্যানেটের জন্য স্কেপ ভেলোসিটি কি হবে সেটা ধীরে ধীরে দেখে ফেলবো। মনে করো আর্থ সারফেসের উপর কোন একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের ম্যাস হচ্ছে গিয়ে এম, আর আর্থের ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম। তাদের মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে গিয়ে কত? ক্যাপিটাল আর আছে এই মুহূর্তে, রাইট? বা আমরা এটা বলতে পারি, এখন এই অবজেক্টকে যদি আমি থ্রো করি, এই অবজেক্টটাকে থ্রো করে যদি আমি আর্থের বাইরে নিয়ে চলে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের কি হবে? মনে করো এই অবজেক্টকে আমি এইখান থেকে অল্প ডিস্টেন্সে নিয়ে যাব। মনে করো এই মুহূর্তে অবজেক্টটা এইখানে আছে, ঠিক আছে, আর কোন ডিস্টেন্সে আছে? এইখানে, এখন এইখানে আছে, সারফেসে নাই, এই পয়েন্টে আছে। কোন পয়েন্ট সেটা? এ পয়েন্ট আছে। ও পয়েন্ট হচ্ছে আর্থের সেন্টার। এখন আমি যদি অল্প ডিস্টেন্স বি পয়েন্টে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কিছু একটা ওয়ার্ক ডান করতে হবে। মনে করে বি পয়েন্টে নিয়ে যাব, ডি আর ডিসপ্লেসমেন্ট, বি পয়েন্টে নিয়ে যাব, আমাকে কতটুকু ওয়ার্ক ডান করতে হবে সেটা আমরা ক্যালকুলেশন করতে চাই। ওকে, আচ্ছা, তাহলে অবজেক্টটা যখন অ্যাট পয়েন্ট এ, ফোর্সটা আমরা কি লিখতে পারি বলো দেখি? এই অবজেক্টের ম্যাস স্মল এম, আর্থের ম্যাস ক্যাপিটাল এম, তাহলে লেখা যাবে, আর এই এ পয়েন্টটা হচ্ছে আর্থের সেন্টার থেকে আর ডিস্টেন্সে আছে, স্মল আর ডিস্টেন্সে আছে। তাহলে ফোর্সটা কত হবে বলতে পারবা? ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম, স্মল এম ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। এখানে আছে। এখন যদি আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে। এই ক্ষুদ্র ডিসপ্লেসমেন্টের জন্য আমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে। সেই ওয়ার্ক ডানটা কত হবে আমরা লিখে ফেলি, যে ওয়ার্ক ডান আমরা যদি লিখে ফেলি, ওয়ার্ক ডান ফর ডি আর ডিস্টেন্স। এখানে আমরা কোনো নেগেটিভটা যদি নিয়ে কাজ না করি, যে নেগেটিভ আসলে সেটাকে আমরা স্কিপ করব, শুধুমাত্র আমরা কতটুকু ওয়ার্ক ডান হবে সেটা নিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কি হবে বলো দেখি? ওয়ার্ক ডানটা হবে কত? ডি আর ডিসপ্লেসমেন্টের ডি ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হবে, তাহলে কত হবে?
এতটুকু ওয়ার্ক ডান করতে হবে। আমি শুধু অ্যামাউন্টটা নিয়ে কাজ করব, ডিরেকশনটা বাদ দিব। কতটুকু ওয়ার্ক ডান করতে হবে সেটা শুধু নিয়ে কাজ করব। তাহলে আমাকে এতটুকু ওয়ার্ক ডান করতে হবে। তাহলে আমি যদি টোটাল ওয়ার্ক ডান করতে চাই, তো দেয়ারফর টোটাল যদি ওয়ার্ক করতে চাই তাহলে টোটাল ওয়ার্কটা কত হবে, এই ডিডব্লিউ কে যদি আমি ইন্টিগ্রেশন করি, এরকম অনেকগুলা ওয়ার্ক আছে, সবাইকে ধরে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি টোটাল ওয়ার্ক পেয়ে যাব। তাহলে দেখে ফেলি আমাদের টোটাল ওয়ার্কটা কিরকম হবে। ডাব্লিউ এফ এর বদলে আমি কি লিখতে পারি বলো তো, এই যেটা লিখতে পারি, কত লিখতে পারি, এফ ইকুয়ালস টু কত লিখবো, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম। যেহেতু এদেরকে আমি চেঞ্জ করতে পারবো না, এদের ম্যাচগুলো ফিক্সড, তাহলে এরা ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসবে। আর ভেতরে বাকি থাকবে কে, ডি ডাব্লিউ এর বদলে আমি এফ লিখে ফেলাম, আর ডি আর এটা হবে কত, 1/r² ইন্টু ডি আর। বলো এটা কি লেখা যাবে? জি স্যার। ওকে, আমি আর্থ সারফেসটা একটা মুহূর্ত, আমি মনে করো এই পেন এখন আর্থ সারফেস আছে, আমি থ্রো করলাম, থ্রো করার কারণে কোন একটা পয়েন্টে এ পয়েন্টে ছিল, এই এ আর বি পয়েন্টের মাঝখানে কতটুকু ওয়ার্ক ডান হচ্ছে ওইটুকু ক্যালকুলেশন করবো। বাট আমি কিন্তু থ্রো করেছি আর্থের সারফেস থেকে, তাহলে আমি আর্থ সারফেস থেকে কোথায় নিয়ে যাব, আর্থের সারফেসে যখন থাকবে তখন সেন্টার থেকে সে কি আর ডিস্টেন্সে থাকবে, আর্থের সারফেস থেকে তখন সে এত ডিস্টেন্সে ছিল, আর্থের সারফেসে যখন ছিল সে এ পয়েন্টে ছিল, এই পয়েন্ট মানে কত, সেন্টার থেকে এতটুকু ডিস্টেন্সে ছিল, আর এতটুকু ডিস্টেন্স মানে কি ক্যাপিটাল আর আর্থের রেডিয়াস, তার মানে রেডিয়াস থেকে আমি কোন একটা পয়েন্টে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব বলো তো, স্কেপ ভেলোসিটি কোথায় নিয়ে যাব, আর্থের যে ফিল্ড, এই ফিল্ডের বাইরে নিয়ে যাব। এখন এই ফিল্ডের বাইরে নিয়ে যাও মানে কি, এই ফিল্ডের বাইরে নিয়ে যাও মানে ইনফাইনাইট ডিস্টেন্সে নিয়ে যাও, মানে আমি আর্থের সারফেস থেকে যদি ইনফাইনাইট ডিস্টেন্সে নিয়ে যাই তাহলে এটা হবে আর ইনফিনিটি। তো এটাকে এখন আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখানে আর এর পাওয়ার কত, -2, ঠিক আছে। এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, করে ফেলো। ডাব্লিউ এটা কত হবে, ক্যাপিটাল জি এম এম, এটা হবে কত বলো, বলতে পারবা, এটা হবে 1/r। এটা কিন্তু আমরা একটু আগে করে এসেছি ডিস্টেন্সটা কিভাবে করতে হয়, রাইট। আচ্ছা, এখন আমরা করে ফেলি, দেখো ওয়ার্ক কত আসে শেষ পর্যন্ত, ক্যাপিটাল জি এম, এটা হবে -1/∞, এটা কত হবে মাইনাস, ফর্মুলা মাইনাসের কারণে এটা কত হবে 1/ক্যাপিটাল আর হয়ে যাবে। এই যে শেষ পর্যন্ত 1/∞ কত আসে, 0 আসে। তাহলে ওয়ার্ক কত আসবে, ক্যাপিটাল জি এম এম ডিভাইডেড বাই কত, আর। নিশাদ বলেছিল না যে ডাব্লিউ এর ভ্যালুর ফর্মুলাটা, এখন বুঝতে পেরেছো ডাব্লিউ এর ভ্যালুটা কিরকম এসছে? জি স্যার। ওকে, এবার এই যে ডাব্লিউ এর ভ্যালুটা যেরকম আসছে, মানে কি আমি একটা অবজেক্টকে, এই পেনকে যদি থ্রো করে ইনফিনিটিতে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কতটুকু কাজ করতে হবে, এতটুকু কাজ করতে হবে। বুঝা গেছে, এতটুকু কাজ করলে সেটা ইনফিনিটিতে চলে যাবে। এখন আমরা এটাকে স্টপ রেখে তোমরা তোমাদের পেজগুলা উল্টাও, পেজগুলা উল্টিয়ে যাও পোটেনশিয়াল যেখানে আমরা শুরু করেছিলাম ওইখানে ব্যাক করো। ওইখানে গিয়ে দেখো যে ভি ইকুয়ালস টু লেখা আছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এটা লেখা ছিল, একটু গিয়ে দেখো পেয়েছো তোমাদের খাতায়। জি স্যার। এখন ডাব্লিউ এর ভ্যালু যেটা আছে এটা এখানে বসাও, তোমাদের খাতার এক পাশে এখানে বসাও, এই যে gm/m/r²। আমি যদি এটাকে বসাই তাহলে এটা কত হবে, আর আর এখানে এম আগে থেকে ছিল, দেখো তো এম এম ক্যান্সেল হয়ে এখানে কি gm/r এসছে, দেখো তো ভি এর ফর্মুলাটা শুধু মাইনাসটা বাদ দিয়ে আসছে না, ব্যাক করছে, ভি এর ফর্মুলা কি এটাই ছিল না, gm/r। আর আমি জি বলেছিলাম স্যার। আর্থ সারফেসে যদি নিয়ে আসি তাহলে স্মল আরটা ক্যাপিটাল আর হয়ে যাবে, আমি তো আর্থ সারফেসেই আছে অবজেক্টটা, তাহলে স্মল আরটা কি হয়ে গেল, ক্যাপিটাল আর হয়ে গেল। বুঝা গেছে, তাহলে আমাদের কিন্তু ফর্মুলা ঠিক নাই, মানে ফর্মুলা ঠিকঠাকই আছে। আর এখানে যদি আমি ডিরেকশন নিয়ে কাজ করি নাই, এই কারণে নেগেটিভ সাইনটা এখানেও আসে নাই। তবে এখানে নেগেটিভ সাইনটা আসতো, কিভাবে আসতো, এই পেন, এই মার্কারটাকে আর্থ কোন দিকে ফোর্স দিয়ে টানতেছে, ডাউনওয়ার্ড ডিরেকশনে। আমি অবজেক্টটাকে কোথায় থ্রো করেছি, আপওয়ার্ড ডিরেকশন, তাদের তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি। তাহলে আমি যদি এখানে 180 ডিগ্রি বসাইতাম একটা মাইনাস চলে আসতো না, এখানে চলে আসতো কিন্তু, বাট আমি
কতটুকু ওয়ার্ক ডান করতে হবে অ্যামাউন্টটা জানতে চেয়েছি, ডিরেকশনটা না। ওকে, তাই আমি এখানে নেগেটিভ সাইনগুলো স্কিপ করেছি। সো বলো দেখি, স্কেপ ভেলোসিটি কোন একটা অবজেক্টকে যদি আমি ছুঁড়ে মারি, তাহলে উপরের দিকে সে যদি যায় তাহলে কতটুকু কাজ করবে। ইনফিনিটি যদি আমি ছুঁড়ে মারতে চাই তাহলে কতটুকু কাজ করতে হবে, এই কাজ করতে হবে। ঠিক আছে, যেমন এই পেন আছে, এটাকে ছুঁড়ে মারলাম, এখান থেকে এখানে চলে গেল, কিছু একটা ডিস্টেন্সে আসলো, কতটুকু কাজ করতে হবে, এটা কিন্তু কাজ করতে হবে না। এই ওয়ার্ক ডানটা শুধুমাত্র আমাকে থ্রু কোন একটা অবজেক্টকে ইনফাইনাইটে পাঠিয়ে দিতে হলে আমাকে এতটুকু ওয়ার্ক ডান করতে হবে। বোঝা গেছে? Yes, sir. কনফিউশন থাকলে বলবা, ঠিক আছে? এখান থেকে আমরা এখন, স্যার হ্যাঁ বলো। স্যার স্কিপ ভেলোসিটি ফার্স্টে যে থিওরি বললেন ওটা আরেকবার একটু বলা যাবে? স্কেপ লাইক মানে কি ওয়ার্ক বলো? ডানটা না জাস্ট। স্কেপ মানে কি বলো তো? মুক্তি। ভেলোসিটি মানে বেগ, মানে কি মুক্ত হয়ে যাচ্ছে, সে ফ্রি হয়ে যাচ্ছে। আর্থের যে অ্যাট্রাকশন, সেখান থেকে সে ফ্রি হয়ে যাচ্ছে। ওকে, যেমন তুমি যেমন এখানে একটা আর্থে আছো, তোমাকে কি কেউ টেনে ধরে রাখছে? আর্থ টেনে ধরে রেখেছে। আমি পেনকে ছেড়ে দিলে সে আর্থে চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে, কেন? কারণ আর্থ তাকে টানতেছে। বাট স্কেপ ভেলোসিটি হচ্ছে এমন একটা ভেলোসিটি, আমি এটাকে থ্রো করব, আর্থের যে অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা কাটিয়ে সে ইনফিনিটি চলে যাবে। যেই ভেলোসিটিতে, ওই ভেলোসিটিটাই হচ্ছে কি স্কেপ ভেলোসিটি। বুঝতে মানে পারছো? ভেলোসিটিটা হচ্ছে স্কেপ ভেলোসিটি আর যে ওয়ার্ক ডানটা করবো এটা হচ্ছে নিচের ডব্লিউ সামথিং এটা। হ্যাঁ, মানে হচ্ছে আমি ইনফিনিটে একটা অবজেক্টকে ওই অ্যাট্রাকশনে, পৃথিবীর আর্থের অ্যাট্রাকশনে বাইরে নিয়ে যেতে চাইলে আমাকে যতটুকু ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডান হচ্ছে এটা। ওকে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ স্যার। এখন আমাদের অবজেক্টটা কিন্তু, কি আর্থ সারফেসে? হ্যাঁ বুঝি নাই। অবজেক্টটা কি আসলে আর্থ সারফেস থেকে ক্যালকুলেট হবে? হ্যাঁ, আর্থ সারফেসে, কারণ ব্যাপারটা হচ্ছে কি আমি, খেয়াল করে দেখো, অবজেক্টটা এরকম ছিল, এইখানে অবজেক্টটা ছিল, আমি অবজেক্টটাকে থ্রো করেছি, সে এখান থেকে জার্নি শুরু করলো। কোন একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে তার কতটুকু ওয়ার্ক ডান করতে হয়েছে, এইখান থেকে এখানে যেতে কতটুকু ওয়ার্ক ডান করতে হয়েছে, প্রথমে এটুকু বের করলাম। তারপর সে ইনফিনিটিতে চলে যাবে, তারপর আমি এইখান থেকে লিমিটটা নিলাম, এইখান থেকে এই পর্যন্ত। দেখো আমি প্রথমে এইটুকুর জন্য কাজ করেছি, রাইট? এইটুকুর জন্য কত, dr, এখানে এইটুকুর জন্য কাজ করেছি। পরবর্তীতে আমি কাজ করেছি কোথায়, এই যে এই পয়েন্ট থেকে ইনফিনিটি। এই পয়েন্টটা কোথায় আছে, সেন্টার থেকে r ডিস্টেন্সে আছে, আর এই পয়েন্টটা সেন্টার থেকে কত ডিস্টেন্স আছে, ইনফিনিটি। এই দেখো, লোয়ার লিমিট হচ্ছে ক্যাপিটাল আর, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। বুঝতে পেরেছো? জি স্যার। আর যদি আমি সেন্টার থেকে থ্রো করতাম, তাহলে লোয়ার লিমিট কত দিতাম বলো তো, 0। বুঝতে পেরেছো? যদি সেন্টার থেকে থ্রো করতাম তাহলে লোয়ার লিমিট আমি কিন্তু 0 ইউজ করতে হতো আমাকে। বুঝা গেছে? ওকে, তো জি স্যার। এইভাবে আমাদেরকে, এটা হচ্ছে ওয়ার্ক ডান। এখনো কিন্তু আমি স্কেপ ভেলোসিটির কোনো ফর্মুলা এখনো পাই নাই। মানে কত ভেলোসিটিতে থ্রো করলে এটা উপরে চলে যাবে আর আসবে না, সেই ভেলোসিটি নিয়ে এখনো আমি কোনো কিছু পাচ্ছি না। আচ্ছা, তুমি একটা অবজেক্টকে উপরে থ্রো করবা, উপরে একটা অবজেক্টকে তুমি থ্রো করবা, সে উপরে চলে যাওয়ার জন্য ট্রাই করবে। তার মধ্যে কোন এনার্জি থাকবে বলতো? এই পেনটাকে উপরে থ্রো করব, তার মধ্যে ইনিশিয়ালি একটা কাইনেটিক এনার্জি দিয়ে দিয়েছি না বলতো, তাই না? একটা জি অবজেক্টকে স্যার। আমি থ্রো করেছি, কাইনেটিক এনার্জি ওকে দিয়ে দিলাম। এই কাইনেটিক এনার্জির কারণেই যে, এই কাইনেটিক এনার্জির কারণেই তো সে উপরের দিকে উঠতে শুরু করবে আস্তে আস্তে। এখন কথা হচ্ছে এই কাইনেটিক এনার্জি কোত্থেকে পাবে? আমি একটা অবজেক্টকে, এই পেনটাকে উপরে নিয়ে যাব, আমাকে এতটুকু ওয়ার্ক ডান করতে হবে। আমি কি আমার সকল ওয়ার্ক ডানটাই হচ্ছে গিয়ে এই পেনের মধ্যে কাইনেটিক এনার্জি হিসেবে ওর মধ্যে দিয়ে দিয়েছি, এবং সেই এনার্জির কারণে সে উপরের দিকে উঠতে শুরু করবে। কারণ আমি এই পেনটাকে উপরের দিকে থ্রো করতে হলে আমাকে এতটুকু ওয়ার্ক করতে হবে, তার মানে এতটুকু আমার শক্তি লাগবে। এই এনার্জিটা কি করবে, এই পেনের মধ্যে কাইনেটিক এনার্জি হিসেবে মানে স্টোর হয়ে, তারপর এই কাইনেটিক এনার্জি স্টোর হয়ে যাবে, এন্ড এই কাইনেটিক এনার্জি নিয়ে এই মার্কারটা উপরের দিকে চলতে শুরু করবে। বুঝা গেছে? তাহলে আমি বলতে পারি যে ওয়ার্ক ডান, অবজেক্টের কাইনেটিক এনার্জি অফ অবজেক্ট ইকুয়ালস টু কত, ওয়ার্ক ডান। বলা যাবে? বলতে পারবো আমরা? পারবো। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি বলতো? হাফ এম
ভি স্কোয়ার। হাফ এম স্কয়ার। হ্যাঁ, আমি যদি এই মার্কারকে ছুঁড়ে মারি তাহলে হাফ এম এর বদলে এমটা কি মার্কারে ম্যাচ নিব না আর্থের ম্যাচ নিব? ডেফিনেটলি মার্কারের ম্যাচ নিব, কারণ মার্কারে কাইনেটিক এনার্জি, ডেফিনেটলি মার্কারের কাইনেটিক ম্যাচ নিব। তাহলে মার্কারের ম্যাচটা এখানে কত ছিল? স্মল এম। তাহলে এখানে কত হবে? হাফ এম ভি স্কোয়ার, এটা হবে না? আর ভিটা কি? যে স্পিডে ওকে ছুঁড়ে মেরেছি। কোন স্পিডে ছুঁড়ে মেরেছি? স্কেপ ভেলোসিটিতে ছুঁড়ে মেরেছি, এই কারণে এটাকে ই দিয়ে এক্সপ্রেস করা হয়, ভিই স্কোয়ার। স্কেপ ভেলোসিটিকে ভি স্মল ই দিয়ে এক্সপ্রেস করা হয়। আর ওয়ার্ক ডানের বদলে কত লিখবো বলো তো? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। তাহলে খেয়াল করে দেখো, এখানে স্মল এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাকি থাকবে কে? ভিই স্কোয়ার ইকুয়ালস টু কত থাকবে? 2 ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই কত? আর। তাহলে ফাইনালি এটাকে আমরা লিখতে পারবো ভিই ইকুয়ালস টু কত? রুট ওভার 2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। তার মানে এটা হচ্ছে আর্থের আর্থ সারফেস থেকে কোন একটা অবজেক্টকে থ্রো করলে ও কোন ভেলোসিটিতে থ্রো করলে ও আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড কাটিয়ে একদম স্পেসে চলে যাবে, যেই ভেলোসিটিতে, ওই ভেলোসিটি ফর্মুলা হচ্ছে এইরকম। ওকে, এখন তুমি ক্যাপিটাল জি এর ভ্যালু জানো, ক্যাপিটাল এম মানে কত? আর্থের ম্যাস তুমি জানো, আর্থের রেডিয়াস তুমি জানো। এখানে তুমি কি পাবা? ভেলোসিটি ভ্যালু গুলা বসালে তুমি কি ভেলোসিটি পেয়ে যাবা। হিসেব করে দেখা গেছে এই ভ্যালুগুলো তুমি ক্যালকুলেটরের পরে বসাইবা। আর হ্যাঁ বলো। স্যার তাহলে এখানে তো তিনটার ভ্যালু কনস্ট্যান্ট, তাহলে এই হ্যাঁ হ্যাঁ, স্কেপ স্কিপ ভেলোসিটিতেও, ভ্যালোসিটি হ্যাঁ বলো, সেম শেষ করো। হবে। কনস্ট্যান্ট হবে, হ্যাঁ মানে এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, কনস্ট্যান্ট। তাহলে এটা জানো কত হবে? এটা হবে 11,200 মিটার পার সেকেন্ড। তুমি যদি এত স্পিডে কোন একটা অবজেক্টকে উপরে থ্রো করো তাহলে সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না। বুঝতে পেরেছো? এটা আর পৃথিবীতে ফিরে আসবে না। এটা তোমরা ক্যালকুলেটর নিয়ে পরবর্তীতে ক্যালকুলেশন করবা। 11, এটাকে মিটার পার সেকেন্ড না লিখে এটাকে লিখে ভি 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এইভাবে লেখা হয় এটাকে। বুঝা গেছে? ওকে, এখন আমরা আরেকটা ফর্মুলা এটার সাথে করতে চাই। দেখো তো, আমি যদি এটাকে এইভাবে লিখি কারো কোনো আপত্তি আছে কিনা? 2 ক্যাপিটাল জি এম আর স্কোয়ার ইন্টু আর রুট, এক্সট্রা কিছু লিখেছি? তাহলে এখানে জি এম বাই আর স্কোয়ার, এটাকে দেখো তো স্মল জি লেখা যায় না? 2g আর, রাইট? এটাকে লেখা যাবে। তার মানে স্কেপ ভেলোসিটি আমরা এইটাও ইউজ করতে পারবো, এইটাও ইউজ করতে পারবো। তো আর্থ সারফেসে বা আর্থের জন্য স্মল জি এর ভ্যালু কত? 9.8। আর ক্যাপিটাল আর এর ভ্যালু কত? 6400 কিলোমিটার। এটাকে মিটারে নিব। আমরা ভ্যালুগুলো বসাইলে শেষ পর্যন্ত আমি কি স্কেপ ভেলোসিটি ক্যালকুলেশন করতে পারবো। বুঝা গেছে? যদি আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে দেয়, যদি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে দেয় তাহলে স্মল জি আমরা ক্যালকুলেশন করে আমরা ভিই ক্যালকুলেশন করব। আর যদি ম্যাস দিয়ে দেয়, জি এর ভ্যালু না বলে, যদি ম্যাস এন্ড ক্যাপিটাল আর সম্পর্কে বলে, তাহলে আমরা এই ভ্যালুটা ইউজ করে আমরা স্কেপ ভেলোসিটি ক্যালকুলেশন করতে পারবো। তোমরা বুঝতে পেরেছো? এরকম হবে। তাহলে বলো, তুমি আর্থ সারফেস থেকে একটা অবজেক্টকে থ্রো করবা, ওইটার জন্য স্কেপ ভেলোসিটি যেরকম হবে, মুন সারফেস থেকে কোন একটা অবজেক্টকে থ্রো করলে তার স্কেপ ভেলোসিটি কি একই রকম হবে? কেন? কারণ মুন, এখানে সব আর্টের। হ্যাঁ, মুন সারফেসের জন্য স্মল জি এর ভ্যালু ডিফারেন্ট, মুন সারফেসের জন্য ক্যাপিটাল আর এর ভ্যালু ডিফারেন্ট। এই ভ্যালুগুলো আমাদের চেঞ্জ করে দেওয়া থাকবে। বুঝা গেছে? মনে থাকবে তো? ওকে, তাহলে আমরা একটা ম্যাথ এখন করে ফেলি এখানে, তাহলে আমরা বুঝতে পারবো এই ধরনের ম্যাথ এক্সামে আসে। ঠিক আছে, আমরা একটা ম্যাথ করব এই পাশে, এই পাশে। আমাদের আরেকটা টপিক শুধু বাকি আছে এই চ্যাপ্টারে, ওটা খুব ছোট, ওটা ইজি আছে। আমরা যেটা করব,
mass and radius of Earth is 81 times and 4 times of moon respectively. ওকে, এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ফাইন্ড escape velocity of an object for moon surface. ওকে, আমরা ফর্মুলাতে আরেকটু আসি। ফর্মুলাতে খেয়াল করে দেখো, আমি যে অবজেক্টকে থ্রো করেছি ওই অবজেক্টের ম্যাস কি কাজে এসেছে ফর্মুলাতে? আছে ফর্মুলাতে ওই অবজেক্টের ম্যাস? নাই কিন্তু, দেখতে পাচ্ছ এখানেও নাই এখানেও নাই। মানে যে অবজেক্টকে থ্রো করব তার ম্যাস যাই হোক না কেন সেটা আমাদের ক্যালকুলেশনে কোনো ইম্প্যাক্ট করবে না। ঠিক আছে, ইম্প্যাক্ট কি করবে? যে প্ল্যানেট থেকে থ্রো করবে প্ল্যানেটের ম্যাস আর প্ল্যানেটের রেডিয়াস। সো মুন সারফেসের জন্য এসকেপ ভেলোসিটি ক্যালকুলেশন করার জন্য মুন সারফেসের ম্যাস লাগবে আর মুন সারফেসের রেডিয়াস লাগবে। তো আমাদের বলে দিয়েছে আর্থের ম্যাস বলে দিয়েছে 81 টাইমস অফ মুনের ম্যাস, এন্ড আর্থের রেডিয়াস বলে দিয়েছে 4 টাইমস অফ মুনের ম্যাস। এটা লেখা যাবে, রাইট? তাহলে এসকেপ ভেলোসিটি ফর মুন, সেটাকে আমি ভিই প্রাইম দিয়ে এক্সপ্রেস করি, তাহলে এটা কত হবে? 2 ক্যাপিটাল জি এম এম ডিভাইডেড বাই কত? আর এম। এটা রুট লেখা যাবে না? পারবো লিখতে। নেক্সট লাইনে গিয়ে এটাকে আমি লিখতে পারবো, দেখো কি, 2 ক্যাপিটাল জি এম এম এর বদলে কি লিখতে পারবো? এম ই বাই 81, এটাকে লেখা যাবে এম ই বাই 81। আর আর এম এর বদলে কি লেখা যাবে বলো তো? আর ই বাই 4, এই 4টা কি উপরে চলে যাবে না? আর ই বাই আর এম এর বদলে আর ই বাই 4, 4টা উপরে চলে গেল। তাহলে এখানে কত হবে বলো তো? এখানে হবে 8 ডিভাইড 4 ইন্টু 2, 8 ডিভাইডেড বাই কত? 81, এইটার রুট, এন্ড এখানে লেখা যাবে কত? সরি, এটাকে আমি লিখতে পারবো 4 আর এটাকে লিখতে পারবো 2 জি ক্যাপিটাল ই ডিভাইডেড বাই কত? 8, এটাকে লেখা যাবে আর ই। লেখা যাবে? যাবে। আর এই ব্র্যাকেট এইটুকুর বদলে আমি কি লিখতে পারবো? ভি escape velocity ফর আর্থ, জি তাই না? আচ্ছা, তাহলে এখানে কত আসবে? এটা হবে 11.2, আর এখানে কত হবে? এটাকে রুট করলে যেটা হবে সেটা লিখে ফেলবা। 11.2 এর সাথে মাল্টিপ্লাই করলে এটা কিলোমিটার পার সেকেন্ডে চলে আসবে। ওকে, তাহলে আমরা দেখে ফেলি কত হবে। 0.22 আসে, তাই না? ইন্টু 11.2, 2.48 বা 49, 2.49 কি হবে? এটা কিলোমিটার পার সেকেন্ড। তো মুন সারফেস থেকে যদি 2.49 কিলোমিটার পার সেকেন্ডে একটা অবজেক্টকে থ্রো করি তাহলে সেটা মুন সারফেসের বাইরে চলে যাবে, মুন সারফেসে আর ব্যাক করবে না। বুঝা গেছে? জি স্যার। ওকে, তো এইভাবে আমরা এই ম্যাথটাও করতে পারলাম। এই হচ্ছে কি আমাদের স্কেল ভেলোসিটি নিয়ে ম্যাথমেটিক্স গুলা। আসলে আমরা পারবো তো? ইনশাল্লাহ পারবো। এইভাবে করে আমরা করে ফেলবো আশা করি। এবার আমরা লাস্ট টপিকস আমরা পড়বো। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে একটু ক্যালকুলেশনটা কি বলা যাবে? সেকেন্ড পয়েন্টটা, ইটস লাইক যে 4টা উপরে গেল এন্ড 81টা নিচে আসলো। এটা নর্মাল তো অ্যালজেব্রা। এখানে আর আর এম এর বদলে লিখেছি আর ই বাই 4, আর এই 4টা রেসিপ্রোকাল করে উপরে চলে যায় না? আচ্ছা আচ্ছা, ওকে ওকে স্যার। হুম, সবাই বুঝেছো এই ম্যাথটা?
জি স্যার। ওকে, জি স্যার। তো এইভাবে আমরা এই ম্যাথটার সমাধান বা আমরা এটা সলভ করতে পারলাম। এবার আমরা লাস্ট টপিকসটা পড়বো, যেটা এটা খুব সহজ, খুবই ইজি। এটা আমরা একটা স্যাটেলাইটের নিয়ে পড়বো। স্যাটেলাইট কত ভেলোসিটিতে আমাদের আর্থ সারফেসকে ট্রাভেল করে, এটা নিয়ে পড়তে পারি। এটা নিয়েই পড়ি আমরা, ঠিক আছে? এনার্জি আছে তো তোমাদের? বলো, শুনতে পাচ্ছ? জি স্যার। বলছি তোমাদের এনার্জি আছে তো, নাকি সকাল থেকে কয়টা ক্লাস ছিল? কলেজে ক্লাস করেছো? জি স্যার করেছি, 3টা ক্লাস ছিল। ফিজিক্স কি ক্লাস ছিল? ফিজিক্স? স্যার 3টা ক্লাস ছিল। ও আচ্ছা, এটা 3টা ক্লাস ছিল। ওকে, ঠিক আছে। আমরা এখন পড়ি একটা স্যাটেলাইটের ভেলোসিটি, এগুলা নিয়ে। এটা সহজ আছে। স্যাটেলাইটের ভেলোসিটি নিয়ে পড়ার আগে আমরা পড়ি, মনে করো এটা একটা অলিম্পিক রেস আছে। অলিম্পিক রেসে দৌড়াবে অ্যাথলেটসরা। 3টা সার্কেল আছে। এখন 3টা সার্কেলে সব একজন এখানে আছে নাম্বার 1%, এখানে আছে নাম্বার 2%, এখানে আছে নাম্বার 3%। তারা হচ্ছে জার্নি শুরু করলো। তারা জার্নি শুরু করে তাদেরকে বললো যে যে তাড়াতাড়ি আসবে সে উইনার। এখন বলো, এই জার্নিতে কে তাড়াতাড়ি আসবে ঘুরে? 1, তারপর 2, তারপর 3। তাহলে তাদের সাথে কি মানে ঠিকঠাক কাজ করা হয়েছে? 3 নাম্বার জন্য কি বেশি পাথ, 2 নাম্বার জন্য একটু কম, আর 1 এর জন্য কি সবচেয়ে কম না? তাহলে তো তাদের জন্য তো খুব অন্যায় করা হয়েছে 3 এর সাথে সবচেয়ে বেশি, তারপর 2 এর সাথে, আর 1 তো অনেক সুবিধাবাদী, মানে সুবিধা পেয়েছে। সুবিধাবাদী না, ওর জন্য সবচেয়ে বেশি অপরচুনিটি পাবে, অ্যাডভান্টেজ পাবে, যে সে চলে আসতে পারবে, তাই না? তো এখন এটা কি করা হয়, এই কারণে যাতে A1 এর জন্য যতটুকু পাথ অতটুকু মেপে ফিনিশিং লাইন থেকে হিসাব করা হয়, যে ফিনিশিং লাইন থেকে 1 এর পাথ কতটুকু, তখন 2 কে দাঁড় করা এইখানে, আর 3 কে হচ্ছে ফিনিশিং লাইন থেকে 3 কে দাঁড় করা এইখানে। তো অলিম্পিক খেলায় দেখবা যে সবার লাস্টের ট্র্যাকে যে থাকবে সে থাকে সবার সামনে। যতই ক্লোজ আসতে থাকে, সেন্টার দিকে আসতে থাকে, সে তত দূরে সরে যেতে থাকে, যাতে করে ঘুরে ফিরে তারা আবার ফিনিশিং লাইনের জন্য একই পাথ পেয়ে থাকে। তো এখন আমাদের স্যাটেলাইট গুলাও অনেকটা এরকম ভাবে কাজ করে থাকে, সেরকম ভাবে তাদের ভেলোসিটি কাজ করে থাকে। স্যাটেলাইটটা আমাদের এই যে মনে করো আর্থ সারফেস আছে, তোমরা আমার লিংক শেষ হয়ে গেলে আবার জয়েন করবা। আর্থ সারফেসের সেন্টার থেকে মনে করো একটা স্যাটেলাইট, এইখানে একটা স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের ম্যাস হচ্ছে এম, আর্থের ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, আর্থের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, এন্ড স্যাটেলাইটটা আর্থ সারফেস থেকে এইচ ডিস্টেন্সে আছে। ওকে, এই গ্যাপটা হচ্ছে এইচ। এই গ্যাপে থেকে স্যাটেলাইটটা হচ্ছে গিয়ে সুন্দর মতো আর্থকে রোটেট করতে থাকে, ঠিক আছে? আর্থকে রোটেট করতে থাকে এন্ড আর্থের বিভিন্ন পয়েন্টের ইমেজ নিয়ে আমাদেরকে পাঠায় এবং সেটা আমরা দেখতে পাই। ওকে, আচ্ছা। তো আমরা এই কাজগুলো করে থাকি, বা এই কাজগুলো আমরা অনেক সুবিধা পেয়ে থাকি, আমরা ওয়েদার রিপোর্ট এগুলা আমরা জেনে থাকি। তারপরে এই স্যাটেলাইটের মাধ্যমে ছবি তুলে যে গুগল ম্যাপের যে ছবিগুলা রিয়েল ভিউ, ওইগুলো আমরা গুগল ম্যাপে আপলোড করলে আমরা সেগুলো দেখে থাকি। তো লাইভ স্যাটেলাইট থেকে কোনো কিছু দেখার জন্য কোনো এখনো অথরাইজ করে নাই। এখন এই স্যাটেলাইটটা কত ভেলোসিটিতে এই আর্থকে রোটেট করে সেই ভেলোসিটি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? এখন এই আর্থ বা সরি এই স্যাটেলাইট, এখানে এম মেসেজের স্যাটেলাইটটা আছে, এই স্যাটেলাইট, এটা স্যাটেলাইটকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলা যায়। কি বলা যাবে? জিও স্টেশনারি স্যাটেলাইট আমরা বলতে পারবো ইফ স্যাটেলাইটটা যদি আর্থ যে স্পিডে রোটেট করতেছে, স্যাটেলাইট যদি একই স্পিডে রোটেট করে, তাহলে আমি সেটাকে বলতে পারবো জিও স্টেশনারি স্যাটেলাইট। ওকে, মনে করো তুমি একটা বাসে বা একটা গাড়িতে বসে আছো, তোমার পাশের গাড়িটা যদি তোমার গাড়ির সাথে সেম স্পিডে ট্রাভেল করতে থাকে, তোমার কাছে মনে হয় না যে মেবি পাশের গাড়িটা স্টপ বা ও মুভমেন্ট করতেছে না, এরকম মনে হয়? কেন? কারণ তুমিও মুভমেন্ট করতেছো, ও মুভমেন্ট করতেছে, একই স্পিডে মুভমেন্ট করতেছে।
ওকে, বা তুমি একটা গাড়িতে বসে আছো, তোমার ডান পাশে বাম পাশে দুইটাই গাড়ি সেম স্পিডে, তোমার গাড়ির স্পিডের সাথে সেম স্পিডে ট্রাভেল করছে। তো তোমার কাছে মনে হবে যে তুমি মেবি স্টপ আছো। কেন স্টপ আছো এরকম মনে হবে? কারণ তোমার আশেপাশে যে গাড়িগুলো আছে তারা একই স্পিডে চলতেছে। তো জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে এমন স্যাটেলাইট, যেই স্যাটেলাইটটা আর্থ যে স্পিডে রোটেট করে, স্যাটেলাইটটাও যদি একই স্পিডে রোটেট করে, তাহলে ওইটাকে আমরা বলতে পারবো কি জিও স্টেশনারি স্যাটেলাইট। মনে করো বাংলাদেশের উপরে, বাংলাদেশের ম্যাপের উপরে একটা স্যাটেলাইট আছে, আর্থ রোটেট করতেছে। ওই স্যাটেলাইট যদি বাংলাদেশের ম্যাপের সাথে সাথে রোটেট করতে থাকে, তাহলে আমরা কি বলতে পারবো? এটা জিও স্টেশনারি স্যাটেলাইট। ওকে, এখন বাংলাদেশ মনে করো পৃথিবী একবার ঘুরে আসতে কত সময় লাগে বলতো? আর্থ একবার ঘুরে আসতে কত সময় লাগে? 24 আওয়ার। 64 হ্যাঁ, 24 আওয়ার, 24 আওয়ার টাইম লাগে। আর স্যাটেলাইটটাও যদি একবার ঘুরে আসতে 24 আওয়ার সময় লাগে, তাহলে আমি কি বলবো? যে এই স্যাটেলাইটটা কি জিও স্টেশনারি স্যাটেলাইট। স্টেশনারি হচ্ছে গিয়ে স্টপে আছে। বুঝা গেছে? এখন ওই স্যাটেলাইটের ভেলোসিটি কত, এটা আমরা ক্যালকুলেশন করতে চাই। খেয়াল করে দেখো, এই অবজেক্ট যখন একবার ঘুরে এখানে আসবে, সে কি আর্থের সার্কামফারেন্সের ইকুয়াল হবে। একটু ওয়েট করো তোমরা 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, আর্থের যে মনে করো একটা পয়েন্ট যখন এইখান থেকে ঘুরে যখন এখানে আবার আসবে, একটা পিঁপড়া মনে করো এখান থেকে ঘুরে এসে আবার এখানে আসছে, সে কতটুকু পাথ ট্রাভেল করলো বলো তো? সার্কামফারেন্সের ইকুয়াল, ওই সার্কেলের সার্কামফারেন্সের ইকুয়াল। তাহলে পাথ হচ্ছে সার্কামফারেন্সের ইকুয়াল। তাহলে যদি ওর আসতে একবার ঘুরে আসতে যে টাইম লাগে, এটাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড বলি না, ক্যাপিটাল টি। একবার ঘুরে আসতে যে টাইম লাগে সেটাকে আমরা কি বলে পারি? টাইম পিরিয়ড। তাহলে ভেলোসিটিটা কত হবে? সার্কামফারেন্সের জন্য যে ডিসটেন্স ট্রাভেল করেছে সেই এটাকে আমরা কত লিখবো? 2πr, তাই না? সার্কামফারেন্স কত হয়? 2πr হয় না? 2πr। এই স্যাটেলাইটটা আর্থের সেন্টার থেকে কত ডিস্টেন্সে আছে বলতে পারবো আমরা? আর্থের সেন্টার থেকে r+h ডিস্টেন্সে আছে। তাহলে আমি লিখতে পারবো এখানে, স্যার এই যে ডট, এই যে জিগজ্যাগ লাইনটা আছে, এই জিগজ্যাগ লাইনটা, এই স্যাটেলাইট এই জিগজ্যাগ লাইনকে ফলো করে ট্রাভেল করতেছে। তাহলে এই ডটেড লাইনগুলার সার্কামফারেন্স কত হবে? r+h, এটা হবে না? আর টোটাল টাইম যে লাগবে সেটা কি টাইম পিরিয়ড, এটা লেখা যাবে বলো? পারবো নাকি পারবো না? পারবো আমরা। তো এইখান থেকে আমরা খুব সহজেই ভেলোসিটি ক্যালকুলেশন করতে পারবো। ভেলোসিটি কিভাবে ক্যালকুলেশন করবো বলো তো? আমি দেখবো স্যাটেলাইটটা আর্থের সারফেস থেকে কত উপরে আছে, 10 কিলোমিটার না 20 কিলোমিটার, সেই ভ্যালু বসাবো। আর যদি জিও স্টেশনারি হয় তাহলে টাইমের বদলে কত বসাবো? 24 আওয়ার। 24 আওয়ারে রাখবো না সেকেন্ডে নিয়ে যাব? সেকেন্ডে নিয়ে আমরা কিন্তু ক্যালকুলেশন করব। সো স্যাটেলাইটটা কত স্পিডে ট্রাভেল করতেছে, এটা কি পারবা না করতে? ইনশাল্লাহ পারবে। এখন স্যাটেলাইটটা তো মনে করো এদিকে টানতেছে না, স্যাটেলাইটকে কেউ একজন, আর্থ তাকে টানতেছে না। কোন ভেলোসিটি, কোন ফোর্সে? গ্র্যাভিটি, ফোর্স অফ অ্যাট্রাকশন। সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিসের ইকুয়াল হয়? কোত্থেকে পায়? আবার মনে করো আমরা কিন্তু ওই নিউটনিয়ান মেকানিক্সে পড়ে এসেছি, একটা অবজেক্ট যদি চারপাশে একটা সেন্টারকে পয়েন্ট করে চারপাশে রোটেট করতে থাকে, তাহলে সেখানে একটা ফোর্স ইনভেন্ট হয় বা ফোর্স তৈরি হয়। সেই ফোর্সটা হচ্ছে গিয়ে কি? সেন্ট্রিপিটাল ফোর্স, তাই না? তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্স কোত্থেকে আসবে, কোত্থেকে পাবে? সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে গ্র্যাভিটি, ফোর্স অফ যে গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফোর্স, ওইখান থেকে হচ্ছে গিয়ে সেন্ট্রিপিটাল ফোর্সটা পেয়ে যাবে। তো নাও আমরা লিখতে পারি, এই যে সেন্ট্রিপিটাল ফোর্স, লিংক শেষ হয়ে গেলে তোমরা জয়েন করবে, বেশি সময় লাগবে না।